প্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা। আমন্ত্রণ জানাচ্ছি পদার্থবিজ্ঞান ক্লাসে। আমি নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের আলোর প্রতিফলন নিয়ে আলোচনায় আছি। ইতিমধ্যে ক্লাসে যেটুকু আলোচনা হয়েছে সেগুলোর আলোকে আমি একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি। আমরা প্রথমে এই প্রশ্নটির যে উদ্দীপক বা চিত্রটি দেওয়া আছে সেটা জানব, তারপরে প্রশ্নগুলোর উত্তর লিখব। আমরা আলোর প্রতিফলন তো জানো, আলোক রশ্মি একটা নির্দিষ্ট স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে চলার সময় যদি অন্য একটা মাধ্যমে কি পায়, বাধা পায়, তবে কিছু পরিমাণ আলো আবার প্রথম মাধ্যমে কি হয়, ফিরে আসে। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিফলন। আমরা প্রতিফলন সংক্রান্ত আলোচনায় দুটি সূত্র শিখেছি। একটি হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপন্তন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। আরেকটা হলো আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর কি হয়, সমান হয়। তো আমাদের প্রতিফলনের জন্য আমরা দর্পণ পড়েছি দুই প্রকার। যদি বলি দর্পণ কি স্যার, তাহলে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলা হয় দর্পণ। আমরা দর্পণ, সমতল দর্পণ পড়েছি, আবার গোলীয় দর্পণ পড়েছি। গোলীয় দর্পণের মধ্যে আছে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ। তা আমরা অবতল দর্পণের আলোচনায় দেখো, অবতল দর্পণ আমরা এঁকেছিলাম কেমন, এরকম বাইরের দিকে পাড়া লাগানো থাকতো আর ভিতরের দিকে স্বচ্ছ, অর্থাৎ যে দিক দিয়ে কী হয়, আলো প্রতিফলিত হয়। আমরা দর্পণের মধ্যবিন্দুকে দিয়েছিলাম পি, আর এখানে এফ, আর যেখান থেকে টাকা হলো এটা বক্রতার কেন্দ্র সি। এভাবে আমরা তিনটি এঁকে, অর্থাৎ প্রতিফলনের জন্য আমরা তিনটি রশ্মির গতিপথ আমরা পড়েছি। আমি যদি তিনটি রশ্মির আবার একটু চিত্রগুলো দেখাই তোমাদের, এরকমই হয়। অর্থাৎ এখানে পি, দেখো এখানে আমরা রশ্মিগুলো কীরকম, এখানে বাইরের দিকে যে দাগগুলো দিছে এটা আসলে কি পাড়া লাগিয়ে দেয়া, কেমন পাড়া লাগানো, তাহলে ভিতরের দিক থেকে আলো কী হবে, প্রতিফলিত হবে। তো আমরা যেটা শিখেছিলাম সেটা ছিল যে রশ্মি কীভাবে আসলে কোন পথ দিয়ে যাবে। প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি যদি আসে, প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে যাবে, এটা একটা সূত্র শিখেছি। আরেকটা শিখেছি যে প্রধান ফোকাস দিয়ে যদি কোনো রশ্মি আসে, হ্যাঁ, আমাদের কোন দিক দিয়ে আসবে, প্রধান ফোকাস দিয়ে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় দর্পণে, তাহলে প্রতিফলনের পর সেটা কোন দিক দিয়ে যাবে, ধরো এটা প্রধান ফোকাস, এখান থেকে আলো আসলো, আসার পরে সেটা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে চলে যায়, প্রধান অক্ষের কি সমান্তরাল হয়ে ফিরে যাবে, অর্থাৎ প্রতিফলিত হবে। আরেকটি শিখেছি যে বক্রতার কেন্দ্র দিয়ে যদি রশ্মি আসে তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে ফেরত যায়। যেমন ধরো আমি যদি তোমাকে একে দেখাই, বক্রতার কেন্দ্র মানে সি দিয়ে, অর্থাৎ যাকে কেন্দ্র করে আমরা আঁকছিলাম এখানে, এই বক্রতার কেন্দ্র দিয়ে যদি রশ্মি আসে দর্পণে আসলো, সেটা আবার বক্রতার কেন্দ্র দিয়েই ফেরত যাবে, অর্থাৎ যে পথ দিয়ে আসে সে পথ দিয়ে যায় যদি বক্রতার কেন্দ্র বরাবর রশ্মি আসে। তাহলে আমরা এই তিনটা রশ্মির হিসাব করে আমরা এই যে প্রধান অক্ষের উপরে যেখানে বস্তু রাখা হোক না কেন, আমরা কিন্তু প্রতিবিম্ব আঁকতে পারি। তো স্যার প্রতিবিম্বটা কি? প্রতিবিম্ব হচ্ছে যে কোনো বিন্দু থেকে নিশ্চিত আলোক রশ্মিগুচ্ছ কোনো দর্পণ অথবা লেন্সও বলতে আমরা যদি দর্পণ পড়েছি, তাহলে প্রতিফলনের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা মিলিত হচ্ছে বলে মনে হয়, তখন এই দ্বিতীয় বিন্দুটাকে বলা হয় প্রথম বিন্দুর প্রতিবিম্ব। এখন এখানে আরেকটি জিনিস আমরা বলবো, সি থেকে পি পর্যন্ত এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ। এটাকে আমরা যদি সিপি, এটাকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করি, আর ফি এফ
এটাকে বলা হয় ফোকাস দূরত্ব। কি বলা হয় স্যার? ফোকাস দূরত্ব। এটাকে আমরা লিখতে পারি VF, এটাকে আমরা লিখছিলাম স্মল লেটার f। তাহলে আমাদের একটা f সমান সম্পর্ক আছে হাফ r, অর্থাৎ ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের অর্ধেক। আরও সহজ ভাষায় বলি, সি হলো বক্রতার কেন্দ্র, ফি মেরু। এই সিপিকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ, আর এফ হলো তার মধ্যবিন্দু, এটাকে বলা হয় প্রধান ফোকাস। কেমন? আর পিএফ দূরত্বটাকে বলা হয় ফোকাস দূরত্ব। তাহলে আমাদের এই আলোচনায় আরেকটা বিষয় আছে, সেটা হলো একটা সূত্র আছে, সেটা হলো 1/f সমান 1/u প্লাস 1/v। এটা একটু মনে রাখবে তোমরা। এটা তো ফোকাস দূরত্ব জেনে গেছো। আর ইউ হলো দর্পণ থেকে বস্তুর দূরত্ব, অর্থাৎ আয়না থেকে যে বস্তুটা রাখা হবে বা তুমি দাঁড়ালে তোমার দূরত্বটা কত, সেটা হলো ইউ। ইউ হলো দর্পণ থেকে বস্তুর দূরত্ব। আর ভি হলো প্রতিবিম্বের দূরত্ব, তাও দর্পণ থেকে হিসাব করতে হবে। দর্পণ থেকে কি? প্রতিবিম্বের দূরত্ব। তাহলে এই মানগুলো যদি এই বস্তুর দূরত্ব আর ফোকাস দূরত্ব দেওয়া থাকলে ভি বের করা যাবে, মানে প্রতিবিম্বের দূরত্ব বের করা যাবে। অথবা বস্তুর দূরত্ব আর প্রতিবিম্বের দূরত্ব যদি দেওয়া থাকে, তাহলে কি বের করা যাবে? এফ, মানে ফোকাস দূরত্বটা বের করা যাবে। তা আমরা এখন আসি আমাদের যে উদ্দীপকটা দেওয়া আছে সেটা একটু পড়ব, পরে আমরা সেটার আলোচনা করব। দেখো এখানে আমরা একটি অবতল দর্পণ দেওয়া আছে, আর এটা প্রধান অক্ষ। তো স্যার প্রধান অক্ষ কি? বক্রতার কেন্দ্র এবং মেরু দিয়ে সংযোজক যে সরলরেখা হয় সেটাকে বলা হয় প্রধান। এফ তো প্রধান ফোকাস, এটা তো বুঝতে পারছো। এখন আসো, আমাদের এখানে দেয়া আছে যে এখানে একটা অপশন দিচ্ছে, সেটা হলো সিপি সমান 14 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা কি বলবো? যেহেতু এটা বক্রতার কেন্দ্র, এটা মেরু, তাহলে এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। বক্রতার কি? ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ দেওয়া থাকলে মানে আর এর মান দেওয়া আছে, তাহলে এফ বের করতে পারো, কারণ এফ সমান হাফ ইন্টু আর। তাহলে আমরা বক্রতার ব্যাসার্ধ ফোকাস দূরত্বের অর্ধেক, তাহলে এফ বের করতে পারি। আর একটা বস্তু রাখা আছে প্রধান অক্ষের উপরে, সেটা দেখো দর্পণ থেকে কত সেন্টিমিটার সামনে আছে, তাহলে ইউ এর মানও আছে। তাহলে আমরা প্রতিবিম্বের দূরত্ব যদি আমাদের বলে আমরা বের করতে পারবো। এখন আমাদের আছে প্রতিবিম্ব কাকে বলে। তো এটা তো একটু আগে বললাম, কোনো বিন্দু থেকে নিশ্চিত আলোক রশ্মি উৎস প্রতিফলন বা প্রতিফলনের পর, ধরো দর্পণ হলে প্রতিফলিত হবে, আর যদি লেন্স হয় তাহলে কী হবে? প্রতিসরিত হবে। প্রতিফলন অথবা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় অথবা মিলিত হচ্ছে বলে মনে হয়, তখন এই দ্বিতীয় বিন্দুটাকে বলা হয় প্রথম বিন্দুর প্রতিবিম্ব। মনে থাকবে বিষয়টা? তাহলে আমরা প্রতিবিম্বের সংজ্ঞাটা জানলাম, এটা তুমি সরাসরি লিখে দিলে হয়। আরেকটা আমি যদি বলি, যেমন ধরো এই যে একটা বস্তু আছে দর্পণের সামনে, সেখান থেকে আলোকরশ্মি দর্পণে প্রতিফলিত হবে। প্রতিফলিত হয়ে যদি দ্বিতীয় আরেকটা বিন্দুতে মিলিত হয় অথবা মিলিত হচ্ছে বলে মনে হয়, ওই দ্বিতীয় বিন্দুটাকে বলা হয় প্রথম বিন্দুর কি? প্রতিবিম্ব। ক্লিয়ার? এখন আসো আলোর প্রতিফলনের সূত্র। তো এটা জানার জন্য আমাদের একটু বিষয়টা আমরা আগের যে বিষয়গুলো পড়ছি একটু করে যদি আলোচনা করি। আমি ধরো এখানে একটা আয়না বা সমতল আয়না দেখাই তোমাকে। এটা কি ধরনের আয়না? সমতল আয়না। কেমন? সমতল আয়না নিচের দিকে পাড়া লাগিয়ে দিচ্ছি। কোন দিকে পাড়া লাগিয়েছি স্যার? নিচের দিকে। কেমন? নিচের। তাহলে উপরের পৃষ্ঠটা কি আমাদের স্বচ্ছ আছে, উপরের পৃষ্ঠটা কি স্বচ্ছ আছে। তাহলে এখানে ধরো পয়েন্টে একটা আছে, ধরো টর্চ আছে, এই টর্চ থেকে আলো ফেলবো, ধরো আলোক রশ্মি আসলো, তাহলে এটাকে বলা হয় আপতিত রশ্মি। এটা যদি আয়না হয় বা দর্পণ হয়, এটাকে বলা হয় কি? আপতিত রশ্মি। যে পয়েন্টে এসে পড়ে সেটাকে বলা হয় কি? আপতন বিন্দু। এখন এই আপতন বিন্দুতে তোমাকে একটি লম্ব আঁকতে হবে এই তলের সাপেক্ষে, অর্থাৎ আয়নার সাপেক্ষে তোমাকে একটা কি আঁকতে হবে? লম্ব আঁকতে হবে। ধরো এখানে এন দিলাম, এটা ও দিলাম। এটা কেন মনে রাখবে? ও হলো আপতন বিন্দু। আর এরপরে দর্পণে যখন বাঁধা পাবে বা আয়নায় যখন আলোটা বাঁধা পাবে, তখন সেটা এই পথ ধরে কী হবে? ফিরে যাবে। এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। তাহলে একটা জিনিস মনে রাখবে, তাহলে তুমি এখানে একটু খেয়াল করলে হয়, এওকে বলা হয় আপতিত রশ্মি। আপতিত রশ্মি। কেমন? আর ও বি, মানে ও থেকে বিয়ের দিকে যে রশ্মিটা গেছে, এটাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। কেমন?
তারপরে এই যে ওএন, এটাকে বলা হয় অভিলম্ব বা লম্ব বলা হয় কার উপরে? আয়নার উপরে। তাহলে আমরা এই যে ওএনটাকে আমরা বলতে পারি অভিলম্ব। এখানে তুমি একটা বিষয় লক্ষ্য করবে, এখানে কিন্তু অবিলম্বতে কোনো আমি তীর দিই নাই, কারণ অবিলম্ব কোনো রশ্মি নয়। তাহলে এও বরাবর আপতিত রশ্মি আসলো, ওবি বরাবর সে চলে গেল, এটা প্রতিফলিত রশ্মি। এখন দুইটা রশ্মি, একটা হলো আপতিত রশ্মি, একটা প্রতিফলিত রশ্মি, আর এটা হলো অবিলম্ব। এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদতল বা আয়নার উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে, একই সমতলে থাকে। এটা হলো একটা সূত্র। আর একটা সূত্র হলো, এটাকে বলা হয় আপতন কোণ। এটাকে কী কোণ বলে? আপতন কোণ। এটাকে তুমি চাইলে থিটা আই দ্বারা প্রকাশ করতে পারো, অথবা শুধু আই দ্বারা প্রকাশ করলে হয়। আর এটা আপতন কোণ কাকে বলে? তাহলে আপতিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় কি? আপতন কোণ। আর এটাকে বলা হয় প্রতিফলন কোণ। এটাকে থিটা আর দিতে পারো। এই প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় কি? প্রতিফলন কোণ। এই দুইটা কোণ পরস্পর সমান, অর্থাৎ থিটা আই সমান থিটা আর। তাহলে আমরা সূত্রগুলো কি কি? একটা হলো আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। আরেকটা হলো আপতন কোণ এবং প্রতিফলন কোণ কী হবে? পরস্পর সমান হবে। তাহলে তোমরা সূত্র দুটি জানলে, অর্থাৎ আলোর প্রতিফলনের সূত্র লিখো। এখন আসবো আমরা গ নাম্বারে। দেখো গ নাম্বার একটু ভালোভাবে লক্ষ্য করবে। আমাদের দর্পণটা কিন্তু অবতল দর্পণ। দর্পণটা কী ধরনের? অবতল। কেমন? তাহলে দর্পণে দেখো, প্রথমে তোমাকে এখানে বলেছে বিম্বের দূরত্ব নির্ণয় করো। তাহলে আমাদের বিম্বের দূরত্ব নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটা জানি, আগে একটা আমি লিখি সূত্রটা, এখানে গ নাম্বার অঙ্কটা আমি করব। আমরা যে সূত্রটা জানি, সূত্রটা কী স্যার? তাহলে তুমি আগে লিখবে আমরা জানি। তোমরা কিন্তু এগুলো ক্যালকুলেটর ব্যবহার করবে। 1/f সমান 1/u প্লাস 1/v। কেমন? অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার করবে। তাহলে দেখো এখানে কি কি দিছে তোমাকে, এখানে সিপি। দেখো সি থেকে পি মানে দূরত্বটা মানে কি? বক্রতার ব্যাসার্ধ। কি দিছে স্যার তোমাকে? বক্রতার ব্যাসার্ধ। তাহলে আমাকে এখানে দিয়েছে বক্রতার ব্যাসার্ধ। এখানে কি কি দিছে স্যার? এখানে যেটা দেয়া আছে বক্রতার ব্যাসার্ধ, বক্রতার ব্যাসার্ধ। কেমন? ব্যাসার্ধ। এখানে আর সমান দিচ্ছে 14 সেন্টিমিটার, অর্থাৎ এটা আর। তুমি চাইলে ব্যাসার্ধ মানে এখান থেকে তো একটা গোলক কল্পনা করা হয়েছে এই কেন্দ্র এটা থেকে, তাই ওই গোলকের ব্যাসার্ধটা কিন্তু এটারও ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ আর সমান দিচ্ছে কত? 14 সেন্টিমিটার। তো আমার স্যার সূত্রের মধ্যে বক্রতার ব্যাসার্ধ নেই, অর্থাৎ ব্যাসার্ধ নেই, আমার আছে কি? ফোকাস দূরত্ব। তাহলে ফোকাস দূরত্বের সূত্র কি? সুতরাং ফোকাস দূরত্ব এফ সমান কি? হাফ ইন্টু আর। হাফ ইন্টু কি? আর। তাহলে আমাদের হয় হাফ ইন্টু 14 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার হয়? 7 সেন্টিমিটার। কেমন? আমাদের কত দিচ্ছে স্যার? 7 সেন্টিমিটার। তো আমরা এখানে ফোকাস দূরত্ব এফ সমান কত সেন্টিমিটার পেলাম স্যার? 7 সেন্টিমিটার। এবার আমরা দর্পণ থেকে বস্তুর দূরত্ব, দেখো দর্পণ এখানে আছে, দর্পণ থেকে বস্তুর দূরত্ব আছে কত? 10 সেন্টিমিটার। কত সেন্টিমিটার আছে স্যার? 10 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারবো, তুমি লিখতে পারো দর্পণ হতে বস্তুর দূরত্ব ইউ সমান দিচ্ছে 10 কত সেন্টিমিটার। তাহলে দর্পণ হতে বিম্বের দূরত্ব বের করতে হবে। আমাদের প্রশ্ন করা হয়েছে কি? দর্পণ হতে কিসের দূরত্ব? বিম্বের দূরত্ব। তাহলে আমরা লিখতে পারি দর্পণ হতে কি? আমরা শর্টকাটে লিখি বিম্বের দূরত্ব ভি সমান কত? বিম্বের দূরত্ব ভি সমান কত? এখন আমরা এই মানগুলো এই সূত্রের মধ্যে বসাবো, বসানোর পরে ভি এর মান পাবো। তাহলে আমরা বসাই, বা
এফ এর মান কত 1/f, আমরা এখানে 7 লিখলাম, এককটা পরে লিখে দেবো একসাথে, কারণ সবগুলোর এককে কি সেন্টিমিটার। চাইলে তুমি এখানে একসাথে বসিয়ে ফেলতে পারো। 1/u এর মান হচ্ছে যে কত 10 প্লাস 1/v, বা তাহলে আমরা লিখতে পারি 1/7 মাইনাস 1/10 সমান কত 1/v, বা তাহলে এখানে কত হয় স্যার 7×10 এটা হয় 10 - 7 ইকুয়াল টু কত 1/v, বা এখানে হয় 3/70 ইকুয়াল টু কত 1/v। এটা আসলো। এখন আমরা এখানে একটু সরল যদি করি, আমরা এই জায়গায় করি, একটু খেয়াল করবে, বা এখানে আসে কত 3b সমান 70, বা v সমান কত হয় 70/3। তাহলে আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে আমাদের ফলাফলটা আসে কত 70 ডিভাইডেড বাই কত 3, তাহলে আসলো। সুতরাং v সমান 23.33 সেন্টিমিটার। তাহলে আমরা কি লিখব স্যার, বিম্বের দূরত্ব কত লিখব স্যার, বিম্বের দূরত্ব হবে 23.33 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এখানে লিখে দিই, এখানে আমরা যদি লিখি উত্তর বিম্বের দূরত্ব কত 23.33 সেন্টিমিটার। বুঝতে পারছো বিষয়টা? এখানে একটু ভালোভাবে খেয়াল করবে, কারণ তোমার কাছে ফোকাস দূরত্ব আছে, তোমার কাছে দর্পণ থেকে বস্তুর দূরত্ব আছে, তাহলে তুমি অবশ্যই বিম্বের দূরত্ব ভি বের করতে পারো। এখন তোমাকে যদি বলতো, এটা তো ধরো আমরা বিম্বের দূরত্ব হিসাব করছি গাণিতিকভাবে, তোমাকে যদি প্রশ্নকর্তা যদি এখানে বলতো এখন যে অবস্থানে বস্তুটি আছে রশ্মি চিত্রের মাধ্যমে বিম্বটা আঁকো, তাহলে তুমি রশ্মি চিত্র দিয়ে আশা করি আঁকতে পারবো। অর্থাৎ এই ধরনের না আছে, অর্থাৎ এই মানটা বের করতে বলো না, বললো যে এই যে অবস্থানে বস্তুটা রাখা আছে, অর্থাৎ সি এবং এফ এর মাঝে, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং প্রধান ফোকাসের মাঝে বস্তু রাখলে বিম্বের অবস্থান কি হবে, তাহলে তুমি তো জানবে। তাহলে কিভাবে আঁকবে তখন মনে আছে তো? প্রথমে এই যে এখানে উপরের পয়েন্ট থেকে একটি রশ্মি আনবে, কোথায় দর্পণে, সেখানে প্রধানকে সমান্তরাল করে আসলে প্রধান ফোকাস দিয়ে যাবে, আরেকটা আনবে প্রধান ফোকাস দিয়ে, তাহলে সেটা কোন দিকে চলে যাবে, প্রধানকে সমান্তরাল হয়ে যাবে, দুইটা আঁকলেই হয়ে যায়, তখন তুমি বিম্বের অবস্থানটা জেনে যাবে। তো এখন আমরা ঘ নাম্বার প্রশ্নের মধ্যে আসব। দেখো ঘ নাম্বার প্রশ্নে যদি লক্ষ্যবস্তুটি দর্পণের সামনে 5 সেন্টিমিটার দূরে রাখা হয়, তবে সৃষ্ট প্রতিবিম্বের আকৃতি, প্রকৃতি ও অবস্থান রশ্মিচিত্রের মাধ্যমে আমাদের একে দেখাতে হবে। যদি লক্ষ্যবস্তুটি দর্পণের সামনে 5 সেন্টিমিটার দূরে রাখা হয়, তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এই যে এটা 14, তাহলে ফোকাস দূরত্ব ছিল 7 সেন্টিমিটার। তাহলে আমাদেরকে প্রশ্ন করছে যদি লক্ষ্যবস্তু দর্পণের সামনে 5 সেন্টিমিটার দূরে রাখা হয়, তবে সৃষ্ট প্রতিবিম্বের আকৃতি, প্রকৃতি ও অবস্থান রশ্মিচিত্র একে দেখাতে হবে। তাহলে তুমি এখানে খেয়াল করো, বস্তুটি বলছে 5 সেন্টিমিটার, তাহলে এই যে এখানে চলে আসতে হবে, বস্তুটি কোথায় রাখা হবে, আগের অবস্থানে থাকবে না, আমরা 5 সেন্টিমিটার, এটা যদি 7 হয় আনুমানিক এই জায়গায় চলে আসবে বস্তুটা, কেমন এখানে চলে আসলো। তাহলে এখানে হলে প্রধান ফোকাসের ভিতরে হয়ে যায়, মানে মেরু এবং প্রধান ফোকাসের ভিতরে যদি বস্তু রাখা হয় অবতল দর্পণের ক্ষেত্রে, তাহলে বিম্ব কীরকম হবে সেটা আমরা এখন একটু আঁকবো। তো আঁকার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, তুমি প্রথমে এখানে অবশ্য কম্পাস ব্যবহার করবে। আমরা ঘ নাম্বার প্রশ্নের কীভাবে তুমি আঁকবে সেটা একটু করে আমি দেখাবো। এখানে একটু খেয়াল করো, এই যে এখানে প্রথমে প্রধান অক্ষটা আঁকবে, একটু খেয়াল করবেন। ধরো আমি একটা প্রধান অক্ষ আঁকলাম, হ্যাঁ একটু লম্বা করে দিই, এর মধ্যে বাড়িয়ে দিলাম, প্রধান অক্ষ আঁকলাম। আঁকার পরে এখানে একটি দর্পণ আঁকবো। কী আঁকবো স্যার? এখানে একটি দর্পণ। তুমি কিন্তু কম্পাস ব্যবহার করে এভাবে মেপে আঁকতে হবে, এভাবে তোমাকে কম্পাস ব্যবহার করে আঁকতে হবে। অবশ্যই কম্পাস ছাড়া এটা হবে না, কিন্তু কম্পাস ব্যবহার করে তুমি আঁকবে। আঁকার পরে যেখান থেকে কেন্দ্র করছো সেটাকে দিবে বক্রতার কেন্দ্র সি, কেমন বক্রতার কেন্দ্র সি। তারপরে আসো
এখানে মধ্যবিন্দু, অর্থাৎ এখানটা যদি পি হয়, মেরুবিন্দু হয়, তাহলে মেরু এবং এটার মধ্যবিন্দুকে বলা হয় কি প্রধান ফোকাস, এটা দিবে। সিকে বলা হয় বক্রতার কেন্দ্র। আর এটা যেহেতু অবতল দর্পণ, আমরা বাইরের দিকে পাড়া লাগিয়ে দিলাম, হ্যাঁ লাগিয়ে দিলাম। এবার তোমাকে বস্তুটা রাখতে হবে। বস্তুটা কোথায় রাখবে স্যার? দেখো, দর্পণের সামনে 5 সেন্টিমিটার সামনে, অর্থাৎ এটা তো 7 সেন্টিমিটার, আমরা এখন 5 সেন্টি মানে এখানে করে আনুমানিক করে বস্তুটা রাখলাম। হ্যাঁ, বস্তুটা রাখলাম। ধরো বস্তুটার নাম দিতে পারি এ বি, তাহলে এখানে ধরো এ পয়েন্ট থেকে আমি এখন যাত্রা করব। ধরো বস্তুটার নাম তুমি দিলে এ, আর নিচের দিকে দিলে বি। এ বি একটি বস্তু। এবার তুমি যে রশ্মি চিত্রগুলো জানো সেগুলো আঁকবে। 1 নাম্বার হলো প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মিটা আসবে, ভালো করে খেয়াল করবে, এটা কিন্তু প্রধান ফোকাসের ভিতরে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল করে যে রশ্মিটা আঁকলাম, দেখেন প্রধান অক্ষের সমান্তরাল করে, প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি আসলো, বলো তো কোন দিকে যাবে স্যার? বলে প্রধান ফোকাসের উপর বসায়। তাহলে দেখো একটু খেয়াল করো, এই যেখানে বসাবে, আর প্রধান ফোকাস দিয়ে যেন যায়, লম্বা করে বাড়িয়ে দিলাম, এটা প্রধান ফোকাস দিয়ে চলে গেল। কোন দিক দিয়ে গেল? প্রধান ফোকাস দিয়ে। পাকা হলো? তাহলে কোন দিকে চলে গেছে স্যার? প্রধান ফোকাস দিয়ে চলে গেল। প্রধান অক্ষের সমান্তরালে রশ্মিটা কোন দিকে গেল? প্রধান ফোকাস দিয়ে গেল। আরেকটা রশ্মি আঁকতে হবে তোমাকে, সেটা হলো বক্রতার কেন্দ্র দিয়ে যে রশ্মিটা যাবে সেটা আঁকবে। এখন দেখো, তুমি বক্রতার কেন্দ্র দিয়ে আঁকো, আরেকটা রশ্মি আঁকো বক্রতার কেন্দ্র দিয়ে। একটু করে খেয়াল করবেন, এই যে এখানে রাখলাম, এখানে লাগালাম, বক্রতার কেন্দ্র বরাবর আসলো, যেটা যে বরাবর যাবে সে বরাবরই কী হবে? ফেরত যাবে। কেমন? বক্রতার কেন্দ্র বরাবর যে রশ্মিটা ঢুকলো সেটা বিদায় নিলে একই পথে, অর্থাৎ যে বরাবর গেল সে বরাবর ফেরত গেল। তাহলে আমাদের একটু খেয়াল করতে হবে, এখানে প্রধান অক্ষের সমান্তরালে যে রশ্মিটা গেল সেটা প্রধান ফোকাস দিয়ে চলে গেল, আর যে রশ্মিটা বক্রতার কেন্দ্র দিয়ে গেল, এই যে এখানে দেখো বক্রতার কেন্দ্র দিয়ে যেটা গেল সেটা কি হলো? ওই বক্রতার কেন্দ্র দিয়ে আবার ফেরত গেল। এখানে তুমি একটু যদি লক্ষ্য করো, ভালোভাবে লক্ষ্য করবে, এটা দূরত্ব যত যাচ্ছে এই ফাঁকা অংশটা বড় হতে থাকবে। তার মানে দর্পণের সামনে এটা মিলিত হবে না, প্রতিফলিত রশ্মিতে কী হবে না? মিলিত হবে না। তখন আমাদেরকে কি করতে হবে? যেহেতু সামনের দিকে মিলিত হয় না, তখন এই প্রতিফলিত রশ্মি দুইটাকে পেছনের দিকে বাড়াতে হবে। খেয়াল করবে, প্রতিফলিত রশ্মি দুইটা কী করব? পেছনের দিকে বাড়াবো। কোন দিকে বাড়াবো স্যার? পেছনের দিকে। স্কেল যেন বরাবর থাকে, তাহলে আমরা মনে মনে পেছনের দিকে এটা কী করলাম? বাড়ালাম। এটা কিন্তু আমরা নিজেরা বাড়াচ্ছি, যে এটা কিন্তু সামনের দিকে যায় নাই, মিলিত হয় নাই। তাহলে পেছনের দিকে আমরা বাড়ালাম, প্রতিফলিত রশ্মি দুইটাকে কোন দিকে বাড়াচ্ছি? পেছনের দিকে। খেয়াল করবেন, কোন দিকে? পেছনের দিকে বাড়ালাম। বাড়ালে ধরো একটা বিন্দুতে কী হলো? মিলিত হলো। একটা বিন্দুতে মিলিত হলো। তো তোমরা এখানে অবশ্যই খেয়াল রাখবে, এইটা সামনের দিকে মিলিত হয় নাই, তা পেছনের দিকে মিলিত হলো। কেমন? এ পয়েন্ট থেকে গেল, তাই এখানে দিলাম এ প্রাইম। এবার এখান থেকে আমরা লম্ব আঁকবো। এখানে কি আঁকবো? লম্ব। অর্থাৎ হতে এই যে প্রধান অক্ষ যেটা ছিল এটা অবাস্তব বিম্ব হবে, এটা পয়েন্টের বিম্ব পেয়ে গেলাম। তাহলে এই যদি এবার আবার অবিলম্ব এই প্রধান অক্ষ বড় রেখাটা যদি আসতো এখান থেকে, সেটাও কিন্তু এবার ফেরত যেত। তাহলে এখানে দিলাম বি প্রাইম। তো এখন তুমি একটু খেয়াল করবে, আমরা কিন্তু বস্তুটাকে বসিয়েছি দর্পণের সামনে কত সেন্টিমিটার সামনে? 5 সেন্টিমিটার সামনে, তার মানে প্রধান ফোকাসের ভিতরে, অর্থাৎ মেরু এবং প্রধান ফোকাসের মাঝে কোথাও বসালাম। বসাতে 5 সেন্টিমিটার হিসাব করে বসালাম। এখানে বসানোর পর একটি রশ্মি এ বিন্দু থেকে নিলাম, অর্থাৎ বস্তুটাকে এবি ভাবলাম। এ বিন্দু থেকে একটি রশ্মি গেল কোন অক্ষের সমান্তরাল? প্রধান অক্ষের সমান্তরাল, সেটা প্রতিফলনের পর প্রধান ফোকাস দিয়ে চলে গেল। আরেকটি রশ্মি আঁকলাম বক্রতার কেন্দ্র দিয়ে, সেটি বক্রতার কেন্দ্র দিয়ে ফেরত গেল। দুইটা রশ্মি যত পেছনে যাচ্ছে, দেখেন যত আমরা এদিকে আসব তখন এটা মিলিত হবে না, ফাঁকা অংশ আরও বড় হয়ে যায়। তার মানে দর্পণের সামনে প্রতিফলিত রশ্মিতে মিলিত হবে না। তখন আমরা প্রতিফলিত রশ্মি দুইটাকে কী করলাম? পেছনের দিকে বাড়ালাম।
বাড়ানোর পরে একটা বিন্দুতে মিলিত হয়, নাম দিলাম এ প্রাইম। তাহলে এই যে এবি বস্তুটার প্রতিবিম্ব হলো কি এ প্রাইম বি প্রাইম। তো এটা কিন্তু অবাস্তব বিম্ব। কী ধরনের বিম্ব স্যার? অবাস্তব, অর্থাৎ এটা ফতিত রশ্মিতে কিন্তু মিলিত হয় নাই, আমরা মিলিত করছি রশ্মি বর্ধিত করে। তো এটা হলো কি অবাস্তব বিম্ব। এরপরে এই যে এই বিম্বটা হয়েছে কোথায়? দর্পণের পেছনে। তাহলে বিম্বের অবস্থান কী হবে? দর্পণের পেছনে। তারপর হলো বস্তু যেরকম উপরের দিকে আছে, এটাও বিম্ব উপর দিকে, অর্থাৎ সোজা আছে, অর্থাৎ বিম্ব সোজা। তারপর আছে বিবর্ধিত, দেখো অনেক বিবর্ধিত, বস্তুর তুলনায় বিম্বটা অনেক বড়, এটাকে বলা হয় বিবর্ধিত। তাহলে তুমি কি বলবে? বিম্ব বিবর্ধিত, বিম্ব সোজা, বিম্ব অবাস্তব এবং বিম্বের অবস্থান হবে কোথায়? দর্পণের পিছনে। এই লেখাগুলো লিখে দিবে। তাহলে এটা অবশ্যই তোমরা করতে পারবে। তো আমরা এখন তোমাদের একটা কাজ দেব, সেটা হলো ধরো এখন আমি তোমাকে যে বাড়ির কাজ তোমরা লিখবে সেগুলোর মধ্যে আজকে করবে। বাড়ির কাজটা হলো এরকম, তুমি 3টি চিত্র আঁকবে। চিত্র একে 1 নম্বরে এফে একটি বস্তু বসাবে। এফে একটি কী বসাবে? বস্তু। এই বস্তুটা এফে রাখবে, ধরো আমি এখানে রাখলাম, এই এফের উপরে রাখবে। তখন বিম্বটা কোথায় হয়? এরকম রশ্মি চিত্র আঁকবে। 2 নম্বরে আরেকটা করবে, এরপরের চিত্রটা তোমরা করবে বক্রতার কেন্দ্রের মধ্যে একটা বস্তু রাখবে। কোথায়? সিতে। সিতে বস্তুটা কি? বিম্বের অবস্থান, আকৃতি, প্রকৃতি এগুলো লিখবে। তারপরে 3টা এখানে 2টা অবস্থান দেখালাম, আর একটা সি এবং এফ এর মাঝামাঝি কোনো জায়গায় বস্তু রাখবে। তাহলে 3 নম্বরে বস্তু কোথায় রাখবে? সি এবং এফ এর মাঝে। এফ এর মাঝে বস্তু রেখে এরকম বিম্বের অবস্থান, প্রকৃতি এগুলো বের করবে। বুঝতে পারছো? তাহলে আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম সেগুলোর আলোকে আমি কিছু বাড়ির কাজ তোমাদেরকে দিলাম, সেগুলো অবশ্যই করে রাখবে, আর অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নেবে। সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ।